একবার ভাবুন তো, আপনি যদি এমন একটি গুপ্তধনের মানচিত্র খুঁজে পান যা এমন একটি জায়গায় লুকিয়ে ছিল যা 5000 বছর ধরে কেউ খুঁজে পায়নি। এই মানুষদের সাথেও তেমন কিছু ঘটে। গল্পের শুরুতে দেখা যায় একজন নাম না জানা লোক একটি মুখোশধারী মেয়েকে তাড়া করছিল। কোন এক অজানা শক্তি তাকে সেই মেয়েটির দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে মুখোশ ছাড়া তার সব কাপড় খুলে লেকে ঝাঁপ দিল। বেও তাকে অনুসরণ করল। অপর প্রান্তে পৌঁছে দুজনেই একে অপরের সামনে এসে দাঁড়ালো, কিন্তু মেয়েটি কিছু বলার আগেই আকাশ থেকে বিদ্যুৎ চমকালো তার কাঁধে। কোনো রকমে বে হঠাৎ করেই জানতে পারে মেয়েটির নাম শার্লি। মেয়েটির নিচের মাটি তাকে ভেতরে টেনে নিতে থাকে। বে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পৃথিবী তাকে পুরো গ্রাস করেছিল। এক ঝাঁকুনিতে ঘুম থেকে উঠে বুঝতে পারল সে স্বপ্ন দেখছে। দেখা যাচ্ছে যে বে গত কয়েকদিন ধরে বারবার একই স্বপ্ন দেখছিলেন। সন্ধ্যায় তিনি তার বন্ধু কাইকে নিয়ে মিস্টার নয়নের বাড়িতে পৌঁছেছিলেন, যিনি তার বন্ধু যুগকে ধরে রেখেছিলেন। যুগ বারবার বলছিল যে সে কোন চুরি করেনি, কিন্তু তারা তার কথা শুনছিল না। বে এর অনুরোধে মিস্টার নাইন যুগ ত্যাগ করতে সম্মত হন, কিন্তু বিনিময়ে তাকে অবশ্যই মিস্টার নাইনের কাছে সেলেস্টিয়াল বোন নামক একটি জাদুকরী বস্তু আনতে হবে। তারা আবিষ্কার করে যে একটি মেয়ের কাছে সেলেস্টিয়াল বনে পৌঁছানোর মানচিত্র রয়েছে। বে এই দেখে হতবাক হয়ে গেল যে এই সেই একই মেয়ে যাকে সে গত কয়েকদিন ধরে স্বপ্নে দেখছিল। তার কথা শোনার পর শার্লি মানচিত্র দিতে রাজি হয়, কিন্তু শুধুমাত্র এই শর্তে যে সেও তার সাথে যাবে। নৌকায় করে গন্তব্যে রওনা হলেন। একই নৌকায় আরেকজন লোকও উপস্থিত ছিল যে দূর থেকে তাদের নজর রাখছিল। হঠাৎ শার্লি বুঝতে পারল যে কিছু একটা নিশ্চয়ই ভুল ছিল। তার কম্পাসের সুইও ঘুরতে থাকে। অতঃপর তার নৌকাটি খুব দ্রুত চলতে লাগলো, যেন খুব বড় কিছুর সাথে ধাক্কা লেগেছে। এটি খুব অদ্ভুত ছিল, কারণ জল সম্পূর্ণ শান্ত ছিল। বে তাদের নিরাপত্তার জন্য সব যাত্রীকে নৌকার ভিতরে পাঠিয়ে দিল। হঠাৎ সেই দৈত্য রাক্ষস তার সমস্ত শক্তি দিয়ে জাহাজে আক্রমণ করল। সে জাহাজের ধনুক ভেদ করে ডেস্কে পৌঁছে গেল। তারা চারজনই তাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করছিল, কিন্তু তার চামড়া এত শক্ত ছিল যে তার উপর কোন প্রভাব ফেলছিল না। বীর হয়ে তিনি রাক্ষসের চিহ্নটিকে আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি সহজেই তা ছুঁড়ে ফেলেছিলেন। তিনি যখন বীরত্বের তাড়নায় তার মূল্যবান রত্ন হারাতে যাচ্ছিলেন, তখন শার্লি একটি বিস্ফোরক তীর দিয়ে রাক্ষসের মুখের উপর আক্রমণ করেছিলেন, যার কারণে তিনি আবার পানিতে পড়ে যান। বে দানবকে ধরার পরিকল্পনা করল। তারা নৌকা থেকে পাল কাপড় নামিয়ে ডেকের মাঝখানে জালের মতো বিছিয়ে দিল। তারা তাকে জালে ধরল, কিন্তু সে এতটাই শক্তিশালী যে সে নৌকার সমস্ত নোঙর উপড়ে ফেলল। শেষ মুহূর্তে অচেনা লোকটি প্রবেশ করে এবং রহস্যময় প্রাণীটিকে তার বৈদ্যুতিক অস্ত্র দিয়ে এমন বিপজ্জনক আঘাত করেছিল যে এটি তার লেজ নিচে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এই লোকটি ডক্টর সান নামে একজন বিজ্ঞানী এবং সেও সেলেস্টিয়াল বনের সন্ধানে তাদের পিছনে এসেছিল। তিনি তাদের বলেছিলেন যে এই রাক্ষসটি একই জিনিসকে রক্ষা করার জন্য এখানে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পথে তাদের আরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তার জ্ঞানে মুগ্ধ হয়ে তিনি তাকে তার দলে অন্তর্ভুক্ত করেন, কিন্তু তখন মিস্টার নয়নের মেয়ে লিনও সেখানে উপস্থিত হন এবং তাকে হুমকি দেন। আসলে ইউ এবং লিন একটি সম্পর্ক ছিল। তিনি লিনের সাথে দেখা করতে বাড়িতে প্রবেশ করেন এবং রক্ষীরা তাকে চোর ভেবে তাকে গ্রেপ্তার করে। পথ চলতে চলতে তারা পাহাড়ের চূড়ায় একটা মন্দির দেখতে পেল। মন্দিরটি তদন্ত করার সময় বে একটি লুকানো সুইচ টিপে একটি লুকানো পথ খোলা হয়েছিল, যা ব্যবহার করে তারা সবাই নিচে একটি বিশাল সুড়ঙ্গে পৌঁছেছে। কিছুদূর হাঁটার পর তারা একটি বন্ধ দরজা জুড়ে এলো, কিন্তু বে তার আশ্চর্যজনক তালা বাছাই করার দক্ষতা দিয়ে দরজাটি খুলে দিল। ওই দরজার ওপারের সবকিছুই বরফে ঢাকা ছিল বহুদূর, কারণ পৃথিবীটাও বরফ হয়ে যাওয়ায় তার ওপর দিয়ে চলাফেরা করা খুব কঠিন হয়ে পড়ছিল। যখন তারা খাড়া ঢালে পৌঁছল, শার্লি পিছলে গেল। শিশুটি তাকে বাঁচাতে তার পিছনে ঝাঁপ দেয়। মাটিতে তার ছোড়া পুঁতে সে নিজেকে নিচে পড়া থেকে বিরত রাখল, কিন্তু বাকি সবাই পেছনে থেকে পিছলে এসে তাদের সাথে টেনে নিল। যখন তারা নিচের দিকে পিছলে যাচ্ছিল, বে লক্ষ্য করল যে তারা সবাই তীক্ষ্ণ বরফের টুকরোগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। চার্লি তার হুক নিক্ষেপ করে নিজেকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু বরফের স্তম্ভগুলি যথেষ্ট শক্তিশালী ছিল না। বে লক্ষ্য করল যে ওই ধারালো পাথরের মধ্যে দুটি ছোট টানেল আছে, এবং যদি সে নিজেকে তাদের দিকে ঠেলে দেয় তবে তার জীবন বাঁচানো যেতে পারে। সে আবার তুষারে তার ছোড়া চাপা দিয়ে নিজেকে থামিয়ে দিল এবং শার্লির সাথে সাথে অন্যদেরও টানেলের দিকে ঘোরাতে শুরু করল। কিছুক্ষণ পরে ড্যাগারের চারপাশের বরফটি ভেঙে গেল এবং তারা উভয়ই দ্রুত সেই তীক্ষ্ণ বরফের পাথরের দিকে পড়তে লাগল। শার্লিকে বাঁচাতে তিনি তাকে সুড়ঙ্গের মধ্যে ঠেলে দেন এবং দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকেন। শেষ মুহূর্তে শার্লি তার ব্যাগে তার আঁকড়ে ধরার হুক আটকে দেয় এবং তাকে টানেলের মধ্যে নিয়ে যায় এবং তার জীবন রক্ষা করে।
তিনি এখন অন্য একটি গুহায় পৌঁছেছিলেন যেখানে বেশ অন্ধকার ছিল, কিন্তু এবার তিনি একা ছিলেন না। কিছুক্ষণ মাটি সরানোর পর তারা আরেকটি দরজা পেল। বে দ্রুত এটি খুলতে চেষ্টা করে, কিন্তু তারপর তারা সবাই দেখতে পেল যে নেকড়ের মতো প্রাণী তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে এখন যুদ্ধ করা ছাড়া তার কোন উপায় নেই। কিন্তু এই নেকড়ে সদৃশ দানবগুলো এত বেশি ছিল যে তাদের সবাই মিলেও তাদের বেশিক্ষণ আটকাতে পারত না। উপসাগর, বোঝা গেল ছাদ দিয়ে চলে যেতে হবে, নইলে তারা সবাই এই ক্ষুধার্ত নেকড়েদের খাবার হয়ে যাবে। তিনি সেখানে ঝুলন্ত গাছের বলদগুলিকে ধরে অন্য সবাইকে উপরে উঠতে বললেন এবং নিজে হাতে একটি মশাল নিয়ে সেই নেকড়েদের তাড়াতে শুরু করলেন, কিন্তু তাদেরকেও শীর্ষে পৌঁছানোর আগেই সেই ষাঁড়টি ভেঙে গেল এবং সবাই এক ধাক্কায় পড়ে গেল। কিন্তু এর ফলে গর্ত ঢেকে রাখা ঘড়িগুলোও ষাঁড়ের সাথে নিচে পড়ে গেল। আর ভিতরে সূর্যের আলো আসতে শুরু করে। শীঘ্রই তারা জানতে পেরেছিল যে এই নেকড়েরা আলো সহ্য করতে পারে না, কারণ সূর্যের রশ্মির সংস্পর্শে আসার সাথে সাথে তাদের শরীর জ্বলতে শুরু করে। শার্লি সেখানে পড়ে থাকা গাছের ডাল তার হুকের সাথে বেঁধে ছাদ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। একে একে সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু যখন খাড়ির পালা, সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেল। নেকড়েরা তাকে একের পর এক আক্রমণ করতে থাকে। নেকড়েদের নেতা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং বেঁকে মাটিতে ফেলে দিল। এদিকে মেঘ সূর্য থেকে দূরে সরে গেল, আর বন্ধুদের সহায়তায় মৃত্যু ছোঁয়া ফাঁদ থেকে বেরিয়ে আসেন। শার্লি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদছে। পরে যখন সে তার ক্ষত ব্যান্ডেজ করছিল, তখন সে বেয়ের কাঁধে একই অভিশপ্ত চিহ্ন দেখতে পেয়েছিল যা তার গায়ে ছিল। তিনি সবাইকে বলেছিলেন যে কয়েক বছর আগে তার পূর্বপুরুষরা ঘটনাক্রমে শয়তানের গুহায় পৌঁছেছিলেন। তাদের আগমনের কারণে শয়তান তার ঘুম হারিয়েছিল এবং অনেক ভূত মানুষের উপর আক্রমণ করেছিল। এরপরে সেই অভিশপ্ত চিহ্নটি সেই সমস্ত লোকের কাঁধে উপস্থিত হয়েছিল। সেই অশুভ শক্তির ক্ষমতার কারণে তারা সবাই 50 বছর হওয়ার আগেই মারা গিয়েছিল এবং তাদের সন্তানরাও এই অভিশাপের উত্তরাধিকারী হবে। শুর্লির মতে তারা যে আকাশের হারটি খুঁজছেন তা তাদের থেকে এই চিহ্নটি সরিয়ে দিতে পারে। তিনি পরের দিন দুপুরে সেখানে ফিরে আসেন যাতে সূর্যের রশ্মি তাদের শীর্ষে ছিল। তারা সবাই আবার গুহায় প্রবেশ করল, যেখানে ভ্যাম্পায়ার নেকড়েরা তাদের জন্য অপেক্ষা করছিল। সময় নষ্ট না করে বে দ্রুত দরজা খুলে দিল। মাটি তলিয়ে যেতে লাগলো এবং তারা দেখতে পেল আরেকটি ঘর যা দেখতে মন্দিরের মতো। বে সেখানে উপস্থিত একটি মোমবাতি জ্বালিয়েছিল যা পুরো জায়গাটি আলোকিত করেছিল। তিনি গণনা করেছিলেন যে এই জায়গাটি অবশ্যই পেট্রোলের মতো দাহ্য পদার্থ থেকে শক্তি পাচ্ছে। ওরা সবাই খুব সাবধানে হাঁটছিল, কিন্তু হঠাৎ বেয়ের পা একটা ট্রিগারে পড়ল, তারপর পুরো ঘরটা কাঁপতে লাগলো। হঠাৎ তাদের উপর প্রচুর তীর বর্ষণ শুরু হলো। বে টের পেয়ে তাদের ওপর আরেকটি আক্রমণ ঘটতে যাচ্ছে, তখন তারা সবাই কোনো না কোনোভাবে পালানোর জন্য এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তলোয়ারগুলো দ্রুত গতিতে ঘুরতে থাকে তাদের দিকে। এতে সবাই অল্পের জন্য রক্ষা পান। একইভাবে প্রতি পদে পদে অনেক মারাত্মক ফাঁদ বিছিয়ে দেওয়া হয়েছিল। কোনো রকমে সে সব এড়িয়ে গিয়ে বাতাসে ভাসমান সেই আকাশী হাড়ের কাছে পৌঁছে গেল। বে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল এবং তাকে তুলে তার ব্যাগে রাখল। কিন্তু তখন তারা দেখতে পেল যে অনেক দৈত্যাকার মাকড়সা তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ তাদের সাথে লড়াই করার পরে বে বুঝতে পেরেছিল যে তারা কেবল সেলেস্টিয়াল বনের পড়ে রয়েছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সমস্ত মাকড়সাকে নিজের কাছে ডেকেছিলেন যাতে অন্য সবাই নিরাপদে বের হতে পারে। অন্য সবাই উপরে যাওয়ার সময় ফিরে থাকার এবং বেকিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তার গতি এবং গতির সাহায্যে বেও অন্য প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। সেই মাকড়সাগুলো শার্লিকে তাদের জাল দিয়ে টেনে নামিয়েছিল যখন সে সিঁড়ি দিয়ে উঠছিল। তিনি তাকে বাঁচাতে ফিরে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই তার পুরো দল একত্রিত হয়ে সেই বিপজ্জনক মাকড়সার মুখোমুখি হয়। তারা একটি পরিকল্পনা করেছিল যে যুগ সারা ঘরে পেট্রোল ছিটিয়ে দেবে এবং বাকি সবাই এই মাকড়সা থেকে বাঁচার ব্যবস্থা করবে। ইউকুন সব মাকড়সা থেকে পালিয়ে বন্ধুদের কাছে পৌঁছে গেল। ভিতরে একবার বে তার লাইটার দিয়ে পেট্রোল জ্বালিয়ে দিল। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং সেখানে উপস্থিত প্রায় সব মাকড়সাই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন ও ধোঁয়ায় তারা সবাই দম বন্ধ হয়ে যায়। হঠাৎ শার্লি দেখলেন যে তার কম্পাসটি একইভাবে ঘুরছে যেভাবে এটি নৌকায় ঘুরছে। এটি তাদের সন্দেহ করেছিল যে তারা নদীর খুব কাছাকাছি থাকতে পারে। তারা দেয়াল ভাঙার চেষ্টা শুরু করে। ওপাশ থেকে তারা নৌকায় যে ভূতের সাথে লড়াই করেছিল তাও দেয়ালে আঘাত করছিল। কিছুক্ষণের মধ্যেই প্রাচীর ভেঙে দ্রুত পানি আসতে শুরু করে। সুযোগ পাওয়া মাত্রই সবাই সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। বে দেখলেন যে রাক্ষস তাকে তাড়া করছে এবং তার কাছে পৌঁছতে চলেছে। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। বে এবং অন্য সবার জীবন রক্ষা করেন।